সি সাগর সি, তুই এসব করবি আমরা কখনো ভাবতে পারি নাই। অবশেষে কিনা তোর আব্বুর বন্ধুর মেয়ের সাথে এরকম করলি তুই। আমরা বিশ্বাস করতে পারতেছি না তুই যে এরকম করতে পারবি। এতদিন খাইয়ে পড়িয়ে মানুষ করেছি, আজকে সব শোনার জন্য, তাই না? এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যা, আর কোনো দিন এই বাড়িতে ফিরবি না, এই আমি বলে দিলাম। আব্বু, তোমরা বিশ্বাস করো, আমি সত্যি বলতেছি প্রিয়াকে কিছু করি নাই। প্রিয়া নিজ ইচ্ছায় তার জামা কাপড় ছিঁড়ে ফেলেছে, আমি সত্যি বলতেছি। চুপ কর মিথ্যাবাদী, তোর মুখ দিয়ে আর কোনো কথা শুনতে চাই না আমি, অনেক শুনেছি এতক্ষণ। যা তুই বাড়ি থেকে বের হয়ে যা, আর যেন না দেখি তোকে। সাগর এই বাড়ি থেকে বের হয়ে গেলে আমার মেয়ের কি হবে? আমার মেয়ের এত বড় সর্বনাশ করেছে, আশেপাশের লোক যদি জানতে পারে তাহলে আমার মেয়ের আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। বন্ধু, আমি তোর পা ধরে মাপ চাইতেছি। তুই বা এই বাড়ির কেউ বাইরে গিয়ে এসব কথা বলবে না, প্লিজ মাপ করে দে। আর প্রিয়া মা, তুমি সাগর কি মাপ করে দাও। আঙ্কেল, সাগর যে আমার এত বড় সর্বনাশ করেছে, একটা তো শাস্তি দেবেন তাকে। আমি না হয় মাফ করলাম, কিন্তু এই কলঙ্কের দাগ তো সারা জীবন লেগে থাকবে আমার। হ্যাঁ, সাগরকে তো শাস্তি দিবই, তার জন্যই তো সাগরকে এই বাড়ি থেকে বের করে দিতেছি। কিরে, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? এই বাড়ি থেকে বের হয়ে যা, আর কোনো দিন তোর এই মুখ আমাদেরকে দেখাবি না, তোকে আমি ত্যায্য পুত্র ঘোষণা করলাম। আব্বু, আমাকে একবার বিশ্বাস করো, আমি সত্যি কথা বলতেছি। আমি প্রিয়ার শরীরে একবারও হাত দেই নাই। আমি প্রিয়াকে আমার ছোট বোনের মতো দেখেছি। প্রিয়া, তুই মিথ্যা কথা বলতেছিস কেন? সত্যি কথা বল যে আমি তোর শরীরে একবারও হাত দেই নাই। সাগর, তুমি আমার মেয়েকে দমক দিয়ে কথা বলতে পারো না। আমারই ভুল হয়েছে, কেন যে দুই বন্ধু একসাথে বাড়ি বানাতে গেলাম। আজকে যদি আলাদা আলাদা থাকতাম তাহলে এরকমটা হতো না আর কোনোদিন। আমি খুব তাড়াতাড়ি এই বাড়ি থেকে চলে যাব। তোর কোথাও যাওয়ার দরকার নেই বন্ধু, আমি আমার ছেলেকে এই বাড়ি থেকে বের করে দিতেছি। এই বলে সাগরের আব্বু সাগরের সাথে কলার ধরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল বাড়ির ভিতর থেকে। এদিকে সাগর অজয়ে কান্না করতেছে, কারণ সে কোনো অপরাধ করে নাই, যা করেছে সবই পিয়া করেছে। এদিকে সাগরের আব্বু সাগরকে বাইরে বের করে দিয়ে দরজাটা লাগিয়ে দিল। সাগর দরজার বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে আর বলতেছে, আব্বু, আমি সত্যি কথা বলতেছি, আমি কিছু করি নাই। প্রিয়াকে প্লিজ আমার কথাটা বিশ্বাস করো। প্রিয়া, তুই আমাকে এত বড় মিথ্যা অপবাদ দিতে পারলি? এসব বলতেছে আর কান্না করতেছে। দেখতে দেখতে 2 ঘন্টা চলে গেল, সন্ধ্যা হয়ে এসেছে। সাগর এখনো তার বাড়ির সামনে বসে কান্না করতেছে, কিন্তু বাড়ির দরজা এখনো কেউ খুলতেছে না। এদিকে প্রিয়া তার রুমে এসে জামা কাপড় চেঞ্জ করে দরজাটা লাগিয়ে লুঙ্গি ডান্স দিতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, যাক, আমার পথের কাঁটা সরিয়ে দিলাম। এখন আস্তে আস্তে এই বাড়ির সকল সম্পত্তি আমার নামে লিখে নিতে হবে। আব্বু আম্মুকে তো উল্টাপাল্টা বুঝিয়ে ফেললাম, আর আঙ্কেল আন্টি তো আমাকে প্রচুর বিশ্বাস করে। এইসব বলতেছে আর নাচতেছে। এদিকে সাগর ওইখানে আর না বসে থেকে চলে আসলো রাস্তায়। রাস্তার সাইড দিয়ে হাঁটতে হাঁটতে যাইতেছে। এমন সময় পিছন থেকে কে যেন ডেকে উঠল সাগরকে। সাগর পিছনে তাকাতে দেখতে পেল তার বন্ধু হৃদয় ডাকতেছে সাগরকে। সাগর হৃদয়ের ডাকে সাড়া না দিয়ে হাঁটতে লাগলো। বেশ কিছুক্ষণ হাঁটার পর হঠাৎ হৃদয় সাগরের সামনে এসে দাঁড়ালো আর বলতে লাগলো, কিরে সাগর, তোর কি হয়েছে? আর তুই এত রাতে কোথায় যাইতেছিস? তোর চোখ মুখ এরকম লাল হয়ে আছে কেন? এমনি লাল হয়ে আছে রে, আর আমি কোথায় যাইতেছি তা নিজেও জানি না। বাড়ি থেকে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিয়েছে। আমার মনে হয় না ওই বাড়িতে আর কোনো দিন ঠাঁই হবে আমার। মানে এসব কি বলতেছিস? তোকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিবে কে আবার? প্রিয়াদের সাথে তো তোদের পরিবারের ভালো সম্পর্ক, তাহলে কে বাড়ি থেকে বের করে দিয়েছে? কে আর বের করে দিবে? ওই প্রিয়া আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে মিথ্যা অপবাদ দিয়ে। আব্বু আম্মুকে যা বুঝিয়েছি আব্বু আম্মু তাই বুঝে ফেলেছে, এখন আমাকে তেজ্য পুত্র করে দিয়েছে। চল তো আমার সাথে তোদের বাসায়,
আমি পিয়া আপুকে জিজ্ঞেস করব কেন তোর সাথে এমনটা করলো, কি শত্রুতা ছিল তোর সাথে এমন। থাক, আর জিজ্ঞেস করার প্রয়োজন নেই। আমি দেখি এখন কোথায় যাইতে পারি। ভালো লাগতেছে না রে কিছু। তোর কোথাও যাইতে হবে না, আমার সাথে চল আমাদের বাসায়। আজকে রাতে আমাদের বাসায় থাকবি, কালকে আমি তোকে তোদের বাসায় দিয়ে আসবো। না রে, আমি আর আমাদের বাসায় যাব না। যেখানে আমার কথার মূল্য নেই সেইখানে তো আমার থাকারও মূল্য নেই। আমি এই পাবনা ছেড়ে ঢাকা চলে যাব। হেই, পাগল হয়ে গেছিস তুই? ঢাকায় কে আছে তোর যে তোকে দেখাশোনা করবে? ঢাকায় তো কেউ নেই, আমারও তো পরিচিত কেউ নেই। আর তুই ওইখানে গিয়ে থাকবি কি করে? তোর অবস্থা কি হবে জানিস? জানি না রে কি হবে, আর আমার জন্য চিন্তা করে লাভ কি? মরে গেলে তো বেঁচে যাই। আচ্ছা, তুই বাসায় চলে যা, রাত হয়েছে অনেক। তোকে বলেছি আমার সাথে আসার জন্য, চল আমার সাথে আমাদের বাসায়, কালকে না হয় ঢাকায় যাবি। না রে, আমি আর এই অভিশপ্ত শহরে থাকতে চাই না। আমি এই অভিশপ্ত শহর থেকে অনেক দূরে চলে যেতে চাই, আড়ালে লুকিয়ে থাকতে চাই, যেখানে আমাকে কেউ খুঁজে পাবে না। দেখ সাগর, পাগলামি করিস না, পাগলামি করে একদম ভালো না। তোকে যেটা বলছি সেটা কর। আমার সাথে বলেছি যাওয়ার জন্য, সো আমার সাথে যাবি। আমি কালকে তোকে ঢাকার বাসায় উঠিয়ে দিব। চল আমার সাথে আমাদের বাসায় চল। দেখ হৃদয়, আমি কথা বাড়াতে চাই না। আমি যখন একবার বলে দিয়েছি আমি তোর সাথে যাব না, সো যাব না, তুই বাসায় চলে যা। এই বলে সাগর হাঁটা দিল। এদিকে হৃদয় চলে আসলো সাগরদের বাসায়। কলিং বেল দিতেই পিয়া এসে দরজা খুলে দিল। পিয়াকে দেখে হৃদয় বলতে লাগলো, প্রিয়া আপু, আপনি সাগরকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন কেন? সাগর আপনার কি এমন ক্ষতি করেছিল যে আপনি সাগরকে বাড়ি থেকে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিয়েছেন? দেখো হৃদয়, সাগরকে আমি মিথ্যা অপবাদ দিয়ে বের করি নাই। সাগর নিজ ইচ্ছায় আমার জামা কাপড় ছিঁড়ে আমার সাথে নোংরামি করার চেষ্টা করেছিল। তখন আমি চিৎকার করেছি, আর বাকিটা আঙ্কেল আন্টি আর আব্বু আম্মু দেখেছে। দেখো প্রিয়া আপু, সাগরকে আমি ছোটবেলা থেকেই চিনি। সে কোনোদিন এরকম খারাপ কাজ করতে পারে না। আপনি এটা মোটেও ঠিক কাজ করলেন না। একদিন না একদিন এটা সত্যি বের হবে, এই বলে দিলাম। সেই দিন আপনি সাগরকে খুঁজেও বেরাবেন তার কাছে মাপ চাওয়ার জন্য। আজকের মতো গেলাম আমি। এই বলে হৃদয় ওইখান থেকে চলে আসলো তাদের বাসায়। এদিকে সাগর হাঁটতে হাঁটতে চলে আসলো মেন রোডে রাস্তায়। এক পাশ দিয়ে হেঁটে যাইতেছে। এমন সময় পিছন থেকে একটি বাস এসে সাগরকে ধাক্কা দিয়ে ফেলে চলে গেল। পরে আর সাগরের কি হয়েছে সে নিজেও জানে না। সাগরের জ্ঞান ফিরতেই দেখতে পেল সে হাসপাতালে বেডে শুয়ে আছে। আশেপাশে তাকাতে দেখতে পেল একজন নার্স দাঁড়িয়ে আছে। সাগরের জ্ঞান ফিরতে নার্স বলতে লাগলো, যাক, আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া, আপনার জ্ঞান ফিরেছে। আজকে 5 দিন পর আপনি এখানে চুপচাপ শুয়ে থাকেন, কোথাও যাবেন না, কিন্তু আমি ডাক্তারকে ডেকে নিয়ে আসছি। এই বলে নার্স চলে গেল ওইখান থেকে। এদিকে সাগর বেডে শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলো, আমি 5 দিন ধরে এই হাসপাতালে শুয়ে আছি। আমার কি হয়েছিল আর আমাকে এখানে নিয়ে এসেছে কে? এসব কিছু ভাবতেছে সাগর। এমন সময় কেবিনের ভিতর প্রবেশ করলো ডাক্তার এবং আরো 2জন নার্স। সাগরকে চেক আপ করে ডাক্তার বলতে লাগলো, যাক, ভালোই আপনার জ্ঞান ফিরেছে। আমরা তো ভেবেছিলাম আপনার আর জ্ঞান ফিরবে না, আপনি মনে হয় কোমায় চলে যাবেন। ডাক্তার, আমাকে এখানে নিয়ে এসেছে কে আর আমার কি হয়েছিল? তোমাকে গত 5 দিন আগে রাত 3টার সময় একটা মেয়ে নিয়ে এসেছে এইখানে। তোমার মাথায় আঘাত পেয়েছিলে, মাথা থেকে অনেক রক্ত বের হয়ে গেছিল। পরে মেয়েটার ব্লাডের সাথে তোমার ব্লাড এক হয়েছে, তাই মেয়েটা 2 ব্যাগ রক্ত দিয়ে চলে গেছিল বাসায়। এরপর আর মেয়েটা হসপিটালে আসে নাই। তুমি তোমার আত্মীয় স্বজনের খবর দাও, হাসপাতালের বিল মিটিয়ে দিয়ে যাতে তোমাকে নিয়ে যায়। ডাক্তার, আমার তো পরিবার অ্যাক্সিডেন্টে মারা গেছে, আপন বলতে আর কেউ নেই। আর কত টাকা বিল হয়েছে আমাকে বলেন, আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব কয়েকদিন কাজ করে। তুমি এত টাকা, তুমি এই ঢাকা শহরে কি কাজ করবে বলো তোমার এই অসুস্থ শরীর নিয়ে? আর চাইতে তুমি এক কাজ করতে পারো, আমি তোমাকে 1 মাসের জন্য একটা কাজের এবং থাকা খাওয়ার ব্যবস্থা করে দিই। ওইখানে কাজ করো এবং 1 মাসে যত টাকা বেতন পাবে ওই টাকাটা হসপিটালে দিয়ে দেবো। ঠিক আছে ডাক্তার, আপনি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন।
আমি সকল পাওনা টাকা পরিশোধ করে দিব। সাগর কথা বলতেছে এমন সময় কেবিনের ভিতর প্রবেশ করলো সেই মেয়েটা, যে মেয়েটা সাগরকে এই হাসপাতালে ভর্তি করিয়েছে। মেয়েটাকে দেখে ডাক্তার বলতে লাগলো, আরে আপনি চলে এসেছেন। আমরা তো ভেবেছিলাম আপনি আর কোনোদিন আসবেন না। ওনাকে হসপিটালে রেখে গেছেন। ওনার তো আত্মীয় স্বজন বলতে কেউ নেই। ডাক্তার, আমি একটু কাজে ব্যস্ত ছিলাম তো এর জন্য আসতে পারি নাই। আর আজকে কাজ কমপ্লিট হয়েছে, এর জন্য এসেছি। আর ওনার পরিবার নেই তো কি হয়েছে, আমি ওনার সকল টাকা পরিশোধ করতেছি। আপনারা চলে যান, আমি ওর সাথে কিছুক্ষণ কথা বলবো। ঠিক আছে, আপনি কথা বলেন। আর নার্স, আপনার জন্য কেবিনে চলে যান। এখন যেহেতু উনি সুস্থ আছে, উনাকে আর সেবা যত্ন করার প্রয়োজন নেই। উনি উনার নিজের খাবার এবং সকল জিনিস নিজে খেতে পারবে। এই বলে ডাক্তার আর নার্স চলে গেল ওইখান থেকে। এদিকে রুহি সাগরের পাশে একটা চেয়ার টেনে বসে পড়ল আর বলতে লাগলো, তোমার যেহেতু পরিবার নেই, তুমি রাত 2টার সময় ওই হাইওয়ে রোডে কি করছিলে? আর তোমার এই অবস্থা হয়েছিল কিভাবে? তুমি কি কোনো গাড়ির নিচে পড়েছিলে? আমি জানি না আমার কি হয়েছিল ওই দিন। আমার যতটুকু মনে আছে যে আমি রাস্তার এক সাইড দিয়ে হাঁটছিলাম, এমন সময় পিছন থেকে একটা গাড়ি এসে আমাকে মেরে দিয়ে চলে যায়। তারপর কি হয়েছে আমি নিজেও জানি না। ও আচ্ছা, তোমার তো পরিবার নেই, তুমি এখন কোথায় থাকবে? এই ঢাকার শহরে তো তোমার পরিচিত মনে হয় কেউ নেই। থাকলে তাদের নাম্বার দাও, আমি তাদের সাথে যোগাযোগ করে তোমাকে দিয়ে আসতেছি। এই ঢাকা শহরে আমার পরিচিত কেউ নেই। আপনি যদি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতেন, তাহলে আমি কাজ করে আপনার টাকা পরিশোধ করে দিতাম। টাকা পরিশোধ করবে এটা তো বড় বিষয় না, তোমার তো একটা থাকার ব্যবস্থা করতে হবে। আচ্ছা, তুমি আমার সাথে আমাদের বাসায় চলো, আমার বাসায় না হয় থেকে যাবে। আপনার বাসায় আব্বু আম্মু নেই নাকি? ওরা কি বলবে আমাকে যদি নিয়ে যান? ওরা কিছুই বলবে না। আর বলবে কি করে? ওরা তো দুনিয়াতে বেঁচে নেই। আমি একটা রুম নিয়ে ভাড়া থাকি এই ঢাকা শহরে, আর একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করতেছি। আমার ওইখানের ম্যানেজারের সাথে কথা বলে তোমাকে চাকরিতে ঢুকিয়ে দেব। ঠিক আছে, তবে আশেপাশের মানুষ আপনাকে তো বাজে কথা বলবে। আমি যদি আপনার সাথে থাকি? দেখো, এই ঢাকা শহরে বাজে কথা বলার লোক আছে অনেক, কিন্তু সাহায্য করার লোক কেউ নেই। আর বাজে কথা বললে বলুক, তাতে আবার কিছু যায় আসে না। আমি তোমাকে সাহায্য করতে পারলেই চলে। এই বলে রুহি সাগরকে নিয়ে চলে আসলো ওইখান থেকে। নিচে সকল টাকা পরিশোধ করে সাগরকে নিয়ে চলে আসলো তাদের বাসায়। বাড়ির ভিতরে প্রবেশ করতে যাবে এমন সময় বাড়িওয়ালা বলতে লাগলো, ব্যাপার রুহি, এই ছেলেটা কে? আগে তো তোমার সাথে কখনো দেখি নাই, আজকে হঠাৎ এই ছেলেটাকে এখানে নিয়ে এসেছো? আঙ্কেল, আসলে কিভাবে যে বলি, আমার তো আব্বু আম্মু নেই আর পরিচিত কেউ নেই। আর ওকে আমি ভালোবাসি। আজকে আমরা দুজন বিয়ে করেছি, তাই বাসায় নিয়ে এসেছি। সত্যি সত্যি বিয়ে করেছো? তাই তো নাকি নাকি মিথ্যা কথা বলছো আমাকে? মিথ্যা কথা বললে কিন্তু আমি পুলিশের কাছে তোমার নামে মামলা করতে বাধ্য হব। আঙ্কেল, আমি সত্যি বলতেছি। আর আপনি তো আমার বাবার বয়সে, আপনার সাথে এই মিথ্যা কথা বলে কি হবে আমার? সাগর, চলো ভেতরে যাই। এই বলে রুহি সাগরকে নিয়ে চলে আসলো বাড়ির ভিতরে। দরজাটা লাগিয়ে দিয়ে রুহি তার ব্যাগটা টেবিলের উপর রাখতে সাগর রুহিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি আপনার বাড়িওয়ালাকে মিথ্যা কথা বললেন কেন? যেটা সত্যি সেটাই বলতে পারতেন। সত্যিটা বললে তো আপনাকে আর বাড়ির ভেতরে ঢুকতে দিত না, তাই মিথ্যা কথা বলতে হয়েছে। আর আপনি ফ্রেশ হয়ে আসেন, ওই যে ওইটা ওয়াশরুম। আপনার তো জামা কাপড় নেই, বিকেলের দিকে না হয় আপনাকে নিয়ে শপিং মলে যাব। আপনার জন্য কিছু শপিং করব আর আমার নিজের জন্য কিছু শপিং করব। সাগর শুধু মাথা নাড়ল, তারপর চলে আসলো ওয়াশরুমে। এইদিকে রুহি ফ্যানটা ছেড়ে দিয়ে সোফায় বসে পড়ল। চোখ দুইটা বন্ধ করে মনে মনে বলতে লাগলো, আমি কি এই ছেলেটাকে বাসায় এনে ভুল কাজ করেছি নাকি সঠিক কাজ করেছি? এই ছেলেটার সম্পর্কে আমি তো তেমন কিছুই জানি না। ছেলেটা বাজে নাকি ভালো এইসব কিছু তো আমি জানি না। ছেলেটা যদি রাতে আমার সাথে খারাপ কিছু করে তখন কি হবে? এই সব কিছু চোখ বন্ধ করে ভাবতেছে রুহি। এমন সময় সাগর রুহির সামনে এসে দাঁড়িয়ে রুহিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনি আমাকে বিশ্বাস করে এই বাড়িতে জায়গা দিয়েছেন, সো এতটুকু বিশ্বাস রাখতে পারেন আমার উপর, আমি আপনার কোনো ক্ষতি করব না। আপনি হয়তো ভাবতেছেন
রাতের বেলা আমি আপনার কোনো ক্ষতি করব। আসলে আমার আব্বু আম্মু এরকম শিখাই নাই যে একটা মেয়েকে একা পেয়েছিস, রাতের বেলা তাকে নিয়ে রং তামাশা করিস। সো আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আর যদি এতই সন্দেহ করেন তাহলে আপনি না হয় আমাকে একটা রুমে বন্দি করে রেখে আপনি অন্য রুমে গিয়ে ঘুমিয়ে থাকবেন। সাগরের কথাই রুহি কিছুই বলল না। এদিকে রুহি সোফা থেকে উঠে চলে আসলো ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বাইরে এসে দুজন খাবার খেয়ে নিল। খাওয়া দাওয়া করে বসে আছে এমন সময় রুহি সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুমি কোন ক্লাস অবধি পড়াশোনা করেছো? তোমার কাছে কি কোনো সার্টিফিকেট আছে? যদি থাকে তাহলে আমাকে দিতে পারো, আমি আমার স্যারকে দিয়ে তোমাকে একটা ভালো চাকরি নিয়ে দিব। আমার কাছে তো সার্টিফিকেট নেই, কিন্তু সার্টিফিকেটের রেজিস্ট্রেশন নাম্বার এবং আমার সার্টিফিকেটের নাম্বার মনে আছে, কম্পিউটারের দোকান থেকে উঠানো যাবে। আচ্ছা তাহলে হবে, বিকেলে যখন শপিং করে বাসায় আসবো তখন না হয় তোমার ওই সার্টিফিকেটটা তুলে নিয়ে আসবো। এখন তুমি একটা কাজ করো, ওই যে একটা রুম দেখতেছো, ওই রুমে গিয়ে শুয়ে একটু বিশ্রাম নাও, আর আমি এই রুমে বিশ্রাম নিতেছি। যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমাকে ডাক দিবে, আর ভুলেও আমার অনুমতি ছাড়া দরজা খুলবে না, কারণ কে বা কারা চলে আসে তারা যদি তোমাকে দেখে বিভিন্ন প্রশ্ন করে তাহলে তুমি উত্তর দিতে পারবে না। যদি কলিং বেল দেয় তাহলে আমাকে ডাক দিবে। ঠিক আছে, কলিং বেল দিলে আমি আপনাকে ডাক দিব। এই বলে সাগর চলে গেল পাশের রুমে। ফ্যানটা চালু করে বিছানায় শুয়ে চোখটা বন্ধ করতে সাগরের চোখে ভেসে উঠল সেই কাহিনীগুলো যেগুলো প্রিয়া তার সাথে করেছিল। এসব ভাবতে ভাবতে সাগরের চোখের কোণে দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল, কিন্তু কেউ দেখার মতো মানুষ নেই। দেখতে দেখতে বিকেল হয়ে আসলো। বিকেলে সাগর আর রুহি চলে আসলো মার্কেটে। সাগরের জন্য কিছু মার্কেট করলো এবং তার সার্টিফিকেট বের করে নিয়ে চলে আসলো রাতে বাসায়। খাওয়া দাওয়া শেষ করে বসে আছে এমন সময় রুহি সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা সাগর, তুমি কি আমাকে সত্যি কথা বলতেছো যে তোমার পরিবার বলতে কেউ নেই, নাকি তুমি আমাকে মিথ্যা কথা বলতেছো? আসলে সত্যি বলতে কি, আমার পরিবার বলতে সবাই আছে, তারা থেকেও আমার কাছে নেই, কারণ ওরা আমাকে ত্যায্য পুত্র ঘোষণা করেছে। মানে তোমার কথা বুঝলাম না, আমি একটু বুঝিয়ে বলবে তারা কেন তোমাকে ত্যায্য পুত্র ঘোষণা করেছে? তাহলে শুনেন আমার সাথে কি ঘটেছিল আর তারা কেন আমাকে ত্যায্য পুত্র ঘোষণা করেছে। সাগর সবকিছু খুলে বলল রুহিকে। বলতে বলতে সাগর কান্না করে দিল। সাগরের কান্না দেখে রুহি সাগরকে সান্ত্বনা দিতে বলতে লাগলো, তোমার আর কান্না করতে হবে না, এখন এক কাজ করো, তুমি যাও গিয়ে ঘুমাও, কালকে আমি সকালে রান্না করে খাবার টেবিলে রেখে যাব। তুমি খাবার খেয়ে নিও, আর যদি স্যার আমাকে বলে তোমাকে নিয়ে যাওয়ার জন্য তাহলে আমি এসে তোমাকে নিয়ে যাব, তুমি কিন্তু বাড়ির বাইরে বের হবে না। ঠিক আছে, আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। এই বলে সাগর চলে গেল তার রুমে। এদিকে রুহি তার রুমে এসে ফোনটা হাতে নিয়ে ফোন দিল তার বান্ধবীকে। সবকিছু খুলে বলল রুহি। ওই পাশ থেকে সবকিছু শোনার পর বলতে লাগলো, রুহি, তুই যেহেতু বলতেছিস ছেলেটা খুব ভালো, তাহলে ভালোই হবে, কারণ তুই কখনো কোনো খারাপ ছেলেকে বাসায় আনিস না, আমি জানি। কয়েকদিন দেখলে বুঝতে পারবি ছেলেটা ভালো নাকি খারাপ। হ্যাঁ, কয়েকদিন দেখব, যদি ছেলেটা খারাপ হয় তাহলে তাকে অন্য জায়গায় পাঠিয়ে দিব। এখন তাহলে ঘুমা, কালকে দেখা হচ্ছে অফিসে। এই বলে রুহি ফোনটা চার্জে রেখে ঘুমিয়ে ঘুমিয়ে এসে বাড়ি জমালো। এদিকে সাগরের চোখে ঘুম নেই, একবার এই পাশ একবার ওই পাশ করতেছে। এরকম করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। চলুন দেখে আসি পিয়ার কি অবস্থা। এদিকে পিয়া তার বান্ধবীদের সাথে ফোনে কথা বলতেছে আর হাসাহাসি করতেছে। অন্যদিকে সাগরের আব্বু আম্মু বসে আছে তাদের রুমে চুপচাপ। এমন সময় সাগরের আম্মু বলতে লাগলো, দেখো, আমার ছেলেটা কিন্তু হয়তো নির্দোষ ছিল। তুমি তো জানো প্রিয়া কেমন মেয়ে। আমার ছেলেকে তুমি বিশ্বাস না করে তুমি ওই মেয়েকে বিশ্বাস করেছো। বিশ্বাস করব না তো কি করব বলো? সে একটা মেয়ে মানুষ, তাকে যদি ফুলের টোকাও দেয় তাহলে সে বলবে যে তাকে নির্যাতন করা হয়েছে বা ধর্ষণ করা হয়েছে বা চেষ্টা করেছে ধর্ষণ করার জন্য। তো এখানে আমি কি করব বলো? তাই বলে নিজের ছেলেকে ত্যায্যপুত্র করে বাড়ি থেকে বের করে দিবে?
আজকে প্রায় 5 দিন হয়ে গেছে। ছেলেটা কোথায় আছে, কি করতেছে, খাওয়া দাওয়া করেছে নাকি আমরা কিছুই জানি না। ছেলেটাকে আবার বাড়ি ফিরিয়ে আনো, দরকার পড়লে আমরা অন্য বাড়িতে থাকবো, তবুও আমার ছেলেকে ফিরিয়ে আনো। এই পাবনাতে আমি কোথায় খুঁজবো সাগরকে? এত বড় একটা শহরে আমি সাগরকে খুঁজে পাবো নাকি? এখন যদি আমি মাইকিং করি তাহলে নিশ্চয়ই প্রিয়ার আব্বু বলবে যে তুই আবার তোর ছেলেকে ফিরিয়ে আনতে চাইতেছিস। এরকম একটা ঘটনা ঘটার পরেও সাগরে এমন কিছুই বলল না, চুপ হয়ে বসে রইল। দেখতে দেখতে রাত পার হয়ে সকাল হয়ে গেল। এদিকে রুহি সকাল 6টায় ঘুম থেকে উঠে সাগরের রুমের সামনে এসে দরজাটা হালকাভাবে খুলে দেখতে লাগলো সাগর কি করে। সাগর এখনো ঘুমাচ্ছে দেখে রুহি রান্নাঘরে এসে রান্না করতে লাগলো। বেশ কিছুক্ষণ রান্না শেষ করে রুহি অফিসের জন্য রেডি হয়ে চলে আসলো বাড়ির বাইরে। এসে দেখে বাড়িওয়ালা দাঁড়িয়ে আছে। রুহিকে দেখে বাড়িওয়ালা বলতে লাগলো, রুহি, তোমার বর কোথায়? তাকে তো দেখছি না। আঙ্কেল, সাগর তো ঘুমাইতেছে কালকে থেকে, অফিসে যাবে তো, আর ওর শরীরটা তেমন বেশি ভালো না, এই জন্য আমি আর ডাক দেই নাই। ওহ আচ্ছা, তাহলে যাও তুমি। অফিসে সকাল 7:30 বেজে গেছে। রুহি এখান থেকে বিদায় নিয়ে চলে আসলো অফিসে। রুহি এই দিক সেদিক না দেখে সোজা চলে গেল তার কেবিনে। সকাল 10টা অবধি কাজ করে রুহি চলে আসলো তার বসের কেবিনে সামনে। তার বসকে উদ্দেশ্য করে রুহি বলতে লাগলো, স্যার ভেতরে আসতে পারি আমি? আরে রুহি, হ্যাঁ ভেতরে আসো। কিছু বলবে নাকি তুমি? হ্যাঁ স্যার, আপনার সাথে কিছু কথা ছিল। আসলে আমার পরিচিত একটা ছেলে আছে তো, তার একটা চাকরির খুব প্রয়োজন। এই অফিসে তো কয়েকটা পদ খালি আছে, আপনি যদি তাকে একটা পদে ঢুকিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। রুহি, ছেলেটার পড়ালেখা কত দূর করেছে আমাকে সার্টিফিকেট এনে দাও, আমি দেখি। স্যার এই নেন সার্টিফিকেট। ছেলেটা এখন আর পড়ালেখা করে না, গ্রাম থেকে শহরে এসেছে চাকরি করার জন্য। আপনি একটু দেখে আমাকে বলেন চাকরি দেওয়া যাবে কিনা। রুহির বস বেশ কিছুক্ষণ সার্টিফিকেটটা দেখে রুহিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রুহি, কাল থেকে তুমি ওই ছেলেটাকে নিয়ে অফিসে জয়েন করবে। তোমার ডেস্কের পাশে যে ডেস্ক খালি আছে ওইটাতে বসিয়ে দিবে তাকে, আর যখন যা প্রয়োজন হবে তাকে বুঝিয়ে দিবে, কারণ সে যেহেতু নতুন কিছুই বুঝবে না। ঠিক আছে স্যার, আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এ বলে রুহি তার বসকে ধন্যবাদ দিয়ে চলে গেল তার কেবিনে। এদিকে সাগর ঘুম থেকে উঠে দেখে সকাল 11টা বেজে গেছে। এটা দেখে সাগর ফ্রেশ হয়ে খাবার টেবিল থেকে খাবার খেয়ে বেলকনিতে এসে বসে আছে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর সাগর ড্রয়িং রুমে এসে টিভি চালিয়ে টিভি দেখতে লাগলো। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যা 7টা। রুহি দরজা খুলে বাড়ির ভিতর প্রবেশ করতে দেখতে পেল সাগর বসে বসে টিভি দেখতেছে। সাগরকে দেখে বলতে লাগলো, সাগর, খাওয়া দাওয়া করেছো নাকি দুপুরে? হ্যাঁ, খাওয়া দাওয়া করেছি আমি। তার আগে বলেন আমার চাকরি হয়েছে নাকি? হ্যাঁ, তোমার চাকরি হয়ে গেছে, কাল থেকে আমার সাথে জয়েন করবে অফিসে। আচ্ছা, তুমি বসে টিভি দেখো, আমি ফ্রেশ হয়ে আসতেছি, এরপর রান্না করব। ঠিক আছে, যান তাহলে, আপনি গিয়ে ফ্রেশ হয়ে আসেন, সারাদিন কাজ করেছেন। রুহি ফ্রেশ হয়ে চলে আসলো রান্নাঘরে। রান্না বসিয়ে দিয়ে সাগরের সাথে গল্প করতেছে। এমন সময় কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলতেই দেখতে পেল বাড়িওয়ালার স্ত্রী দাঁড়িয়ে আছে। তাকে দেখে রুহি বলতে লাগলো, আন্টি, আপনি হঠাৎ আমার বাসায়? আগে তো কখনো আপনি আমাদের বাসায় আসেন নাই। তুমি নাকি নতুন বিয়ে করছো? তোমার আঙ্কেল বললো, তাই তোমাদেরকে দেখতে আসলাম। তোমার বর কোথায়? ওই তো সোফায় বসে টিভি দেখতেছে, আপনি ভেতরে এসে বসেন। হ্যাঁ, বসছি। এ বলে বাড়িওয়ালার স্ত্রী এসে সাগরের পাশে বসে পড়ল। বেশ কিছুক্ষণ সাগরকে প্রশ্ন করার পর সাগর সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিল। এদিকে রুহি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছে সাগরের কথা। এমন সময় সাগর বলে উঠল, আপনার কাছে কি 10 থেকে 15,000 টাকা হবে? আসলে আমার একটা ফোন কিনা জরুরি, রাতে ঘুম না আসলে ফোন টিপতে পারবো। এখন তো আমার কাছে টাকা নেই, তবে আজকে যেহেতু 27 তারিখ আর 3 দিন পর আমাদের বেতন দেবে, তখন না হয় তোমাকে একটা ভালো দেখে ফোন কিনে দিব। ঠিক আছে, এখন চলেন খাওয়া দাওয়া করে ঘুমাতে চলে যাই, রাত হয়েছে অনেক। এই বলে সাগর আর রুহি খাওয়া দাওয়া করে দুজনের রুমে চলে গেল। এদিকে রুহি বিছানায় শুয়ে আছে।
এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বস ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে রুহির বস বলতে লাগলো, রুহি, কালকে ছেলেটাকে নিয়ে তুমি ডাইরেক্ট আমাদের উত্তরা একটা অফিস আছে, ওই অফিসে চলে আসবে। তুমি যে অফিসে কাজ করো ওইখানে আপাতত লোক লাগবে না, উত্তরা লোক লাগবে আমাদের। স্যার, সাগরকে যদি আমার সাথে রাখতেন তাহলে খুব ভালো হতো। আপনি আমাদের অফিসে থেকে না হয় একজনকে ওই অফিসে পাঠিয়ে দেন, তাহলেই তো হবে। সাগর তো নতুন মানুষ, সে কিছু বুঝবে না। দেখো রুহি, সাগর নতুন বলেই আমি উত্তরা পাঠাতে বলেছি। ওইখানে পাঠালে যারা নতুন কাজ করে তাদের কাছ থেকে দেখে দেখে শিখতে পারবে। আর চিন্তা করো না, ওইখান থেকে আমাদের অফিসের গাড়ি নিয়মিত চলাচল করে। এই রোডে সাগর না হয় প্রতিদিন চলে আসবে গাড়ি করে, কোনো টাকা লাগবে না। ঠিক আছে স্যার, আমি তাহলে কালকে সাগরকে নিয়ে উত্তরা চলে যাব। সাগরকে সকল কিছু দেখিয়ে দিয়ে আবার চলে আসব। ঠিক আছে, কালকে সকাল সকাল চলে আসবে। এখন তাহলে রাখি, আবার পরে কথা হবে। এই বলে রুহির বস ফোনটা কেটে দিল। এদিকে রুহি সাগরের কথা ভাবতে ভাবতে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 7টা। দুজন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে থেকে খাওয়া দাওয়া করে চলে আসলো উত্তরা অফিসে। সাগরকে সকল কিছু দেখিয়ে দিয়ে রুহি চলে আসলো তার অফিসে। বিকেল 5টা অবধি সাগর কাজ করে চলে আসলো বাসায়। এসে দেখে রুহি এখনো বাসায় আসে নাই। এটা দেখে সাগর দরজার সামনে দাঁড়িয়ে রইল। এমন সময় বাড়িওয়ালা সাগরকে ডাক দিয়ে বলতে লাগলো, এই ছেলে, এদিকে আসো তো তুমি। সাগর বাড়িওয়ালার কাছে যেতেই বাড়িওয়ালা সাগরকে বলতে লাগলো, তোমার নতুন সংসার কেমন কাটছে? আর রুহি কোথায়? সে এখন অফিসে থেকে আসে নাই? না, রুহির অফিস ছুটি দেয় 6:45-এ, আর আমাদেরকে 5টায় ছুটি দিয়ে দেয়। আর তো কিছু সময় বাকি আছে, চলে আসবে। আচ্ছা, রুহি আসতে থাকুক, ততক্ষণ না হয় আমরা গল্প করি। এইখানে বসো। একটা কথা, তোমার আব্বু আম্মু কিভাবে মারা গেল? আমার আব্বু আম্মু গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে আজ থেকে প্রায় 2 বছর আগে। এরপর থেকে আমি এইখানে ওইখানে বড় হয়েছি। এই প্রায় 1 বছর হয়েছে রুহির সাথে সম্পর্ক হয়েছে। পরে রুহি আমাকে বলতেছে যে বিয়ে করে ফেলি দুইজন, তাই আর কি দুজন বিয়ে করে ফেলেছি। একদম ঠিক কাজ করছো। এখন জেনারেশন খুব খারাপ, মানুষ কি থেকে কি হয়ে যায় এটা তা নিজেরাও জানে না। এই তো রুহি চলে এসেছে, যাও এখন। সাগর চলে আসলো রুহির কাছে। রুহি দরজা খুলে বাড়ির ভিতর ঢুকে পড়ল। দরজাটা লাগিয়ে দিয়ে সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বাড়িওয়ালা তোমাকে কি বলেছিল এতক্ষণ? আর তুমি অফিস থেকে কখন আসলে? আমি অফিস থেকে আরো 1 ঘন্টা আগে এসেছি। আমাদেরকে ছুটি দিয়েছে 5টার সময়। অফিসের গাড়ি দিয়ে চলে এসেছি। একদম ভালো কাজ করেছো। আর এই চাবিটা রাখো, এটা হচ্ছে বাসার চাবি। তুমি তো আগে আগেই বাসায় চলে আসো, তো বাইরে না দাঁড়িয়ে থেকে বাড়ির ভেতরে এসে ফ্রেশ হয়ে যেটা থাকবে ওইটা খেয়ে নিবে। ঠিক আছে। এই বলে দুজনের রুমে চলে গেল। বেশ কিছুক্ষণ পর দুজন ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় বাড়ির কলিং বেলটা বেজে উঠল। রুহি গিয়ে দরজা খুলতেই দেখতে পেল অপরিচিত একজন ছেলে দাঁড়িয়ে আছে। রুহিকে দেখে বলতে লাগলো, আপু, আমরা একটা ফাউন্ডেশন থেকে এসেছি। একটা মেয়ের অপারেশন চলতেছে, ওর জন্য প্রায় 10 লক্ষ টাকা লাগবে। আপনি কি আমাদেরকে কিছু সাহায্য করতে পারবেন? আচ্ছা, আপনি এখানে দাঁড়ান, আমি টাকা নিয়ে আসতেছি কিছু। আসলে মাস শেষের দিকে তো, এখন হাতে তেমন টাকা নেই। আপু, আপনি আপনার সাধ্যমতো আমাদের টাকা দিবেন, তাতেই চলবে। ঠিক আছে। রুহি তার রুম থেকে টাকা এনে দিল ছেলেটাকে। এদিকে সাগর বসে বসে সকল কিছু দেখতেছে রুহির কাণ্ড কারখানা। দুজন টিভি দেখতে দেখতে রাত 1টা বেজে গেল। এটা দেখে রুহি সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, আজকে অনেক রাত পর্যন্ত টিভি দেখে ফেলেছি, যাও গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, না হলে অফিসে আবার যেতে পারবে না। অফিসে দেরি করে গেলে স্যার আবার বকা দিবে। হ্যাঁ, যাইতেছি। তবে আপনাকে একটা প্রশ্ন করব, সঠিক উত্তর দিবেন তো? হ্যাঁ, বলো, কি প্রশ্ন করবে? আপনার তো বয়স হয়েছে প্রায় 20, আপনি এখনো বিয়ে করতেছেন না কেন? আর আমাকে এই বাসায় রেখেছেন, আশেপাশের মানুষ তো ভাবতেছে আমরা বিয়ে করছি। হঠাৎ যদি তারা জানতে পারে আমরা বিয়ে করি নাই,
তখন কি কাণ্ড হবে আপনি বুঝতে পারছেন? কি হবে কি হবে না এইসব আমার দেখে লাভ নেই। সো আমি কারো কথায় কান দেই না, আমি আমার নিজের মতো চলি। আমি তোমাকে এনেছি, তোমার দেখাশোনা করব, পরে যা হবার হবে। সাগর আর কিছু বলল না, চুপচাপ চলে গেল তার রুমে। এদিকে পিয়া নাইট ক্লাবে তার বন্ধুদের সাথে পার্টি করতেছে। এমন সময় তার বেস্ট ফ্রেন্ড আদিত্য পিয়ার কাছে এসে বলতে লাগলো, কিরে প্রিয়া, তুই নাকি সাগরকে তার বাড়ি থেকে বের করে দিয়েছিস মিথ্যা অপবাদ দিয়ে? তুই এই কথা আজকে শুনতে পারলি? আমি তো তোকে বের করে দিয়েছি আজকে প্রায়